হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 1979 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন হরর মুভি এলিয়েন নিয়ে, যেটি এই এলিয়েন মুভি ফ্র্যাঞ্চাইজির প্রথম মুক্তিপ্রাপ্ত মুভি। কিন্তু গল্পের সময়সীমা অনুযায়ী এটি 3 নম্বর, যে কারণেই এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি প্রিকুয়েল আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। তাই সেই দুটি মুভি এখনও যদি কেউ দেখতে বাকি থাকেন, তাহলে এই ভিডিও কন্টিনিউ করার আগে আগের দুটি মুভি অবশ্যই দেখে নেবেন, না হলে এই ফ্র্যাঞ্চাইজির পুরো গল্প বুঝতে আপনাদের অসুবিধা হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই আমি জানিয়ে রাখছি, যেহেতু এটি বহু পুরনো একটি মুভি, তাই ভিজুয়াল খুব একটা ভালো হবে না, যে কারণেই আমি প্রথম দিকে মনে করেছিলাম এই মুভি স্কিপ করে যাব। কিন্তু যেহেতু এই ফ্র্যাঞ্চাইজি শুরু করেছি, তাই ভাবলাম একদম ছোট করে হলেও বর্ণনা করা যায়, যাতে এর পরবর্তী মুভিগুলি বুঝতে আপনাদের সুবিধা হয়। আর তাছাড়াও এত পুরনো দিনের একটি মুভি হয়েও সময় বিশেষে এই মুভি কিন্তু অনেক এগিয়ে। তাই আমি আপনাদের সকলকে রেকমেন্ড করব সময় নিয়ে মুভিটি একবার হলেও দেখবেন, আর তখনই বুঝতে পারবেন আমি কেন বললাম সময় বিশেষে এই মুভি অনেক আধুনিক। যাই হোক, শুরুতেই আমরা দেখতে পাই একটি বাণিজ্যিক মহাকাশযান নস্ট্রোমো 7 জন ক্রু মেম্বার নিয়ে পৃথিবীতে ফিরে আসছে, যাদের মধ্যে রয়েছে ক্যাপ্টেন ডালাস, এক্সিকিউটিভ অফিসার কেন, ওয়ারেন্ট অফিসার রিপলি, নেভিগেটর ল্যাম্বার্ট, বিজ্ঞান কর্মকর্তা অ্যাস এবং ইঞ্জিনিয়ার পার্কার এবং ব্রেক, আর একটি পোষ্য বিড়াল জোন্স, যারা প্রত্যেকেই ক্রায়োজেনিক স্লিপে রয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই আশা করি জানেন, মহাকাশের বড় কোনো যাত্রা কমপ্লিট করতে সকলকেই ক্রায়োজেনিক স্লিপে থাকতে হয়। কিন্তু প্রবলেম হলো, মাঝপথেই তাদের মহাকাশযানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি সিগন্যাল সংগ্রহ করে যে সঙ্গে সঙ্গেই ওই মাদার নামক এআই তাদের সমস্ত ক্রু মেম্বারদের জাগিয়ে দেয়। তো তারা সকলে জাগ্রত হয়ে যখন দেখতে পায় পৃথিবীতে ফিরে আসতে এখনো তাদের অনেক মাস দেরি আছে, তখনই তারা জানার চেষ্টা করে কেন তাদেরকে এত তাড়াতাড়ি জাগিয়ে তোলা হলো। তো পরবর্তীতে তদন্ত করার পর তারা বুঝতে পারে তাদের সামনেই থাকা একটি নতুন সৌরজগতের একটি বিশেষ গ্রহ থেকে বুদ্ধিমান জীবনের ইঙ্গিত পাওয়া গেছে। ফলে তখনই তাদের ক্যাপ্টেন বাকিদেরকে জানায় এই মুহূর্তে তারা ওই গ্রহের দিকেই অগ্রসর হবে, কারণ তাদের কোম্পানির নিয়ম অনুযায়ী মহাকাশে কর্মরত অবস্থায় তারা যদি কোনো গ্রহ থেকে কোনো প্রাণীর ইঙ্গিত পায়, তাহলে তাদেরকে অবশ্যই সেটা খতিয়ে দেখতে হবে। এবার কোম্পানি বলতে এখানে নিশ্চয়ই আপনাদেরকে আর নতুন করে বলতে হবে না, এটাও সেই ওয়েল্যান্ড কর্পোরেশন, যে কোম্পানির সঙ্গে আমরা আগের মুভিগুলি থেকেই পরিচিত হয়ে আসছি। আর তাদের কোম্পানি এই নিয়ম করেছে কারণ এর আগেই তাদেরই কোম্পানির দুটি মহাকাশযান প্রমিথিয়াস এবং কনভেনেন্ট বিশেষ মিশনে গিয়ে মহাকাশেই হারিয়ে যায়। তাই কোম্পানি তাদের বাকি মহাকাশযানের এই নিয়ম সেট করে দিয়েছে যাতে তারা অন্যান্য গ্রহ থেকে কোনো জীবনের সংকেত পেলে সেখানে গিয়ে দেখতে পারে আগের 2 মহাকাশযানের কোনো গ্রুপ মেম্বার এখনো জীবিত রয়েছে কিনা। যাই হোক, কোম্পানির নিয়ম অনুযায়ী ক্যাপ্টেন তাদের মহাকাশযান ওই গ্রহের কাছাকাছি নিয়ে গিয়ে একটি ল্যান্ডারের মাধ্যমে বেশ কয়েকজন ক্রু মেম্বার সেই গ্রহতে ল্যান্ড করে, যে গ্রহ থেকেই তাদের মহাকাশযানের এআই একটি সিগন্যাল সংগ্রহ করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই গ্রহতে ল্যান্ড করতে গিয়ে তাদের ল্যান্ডারের বেশ খানিকটা ক্ষতি হয়ে যায়। কিন্তু তারা তাদের লক্ষ্য পূরণ করার জন্য ডালাস, কেন এবং ল্যাম্বার্ট স্পেস স্যুট পরে সামনের দিকে এগিয়ে যায় দেখার জন্য সেই সিগন্যাল কোথা থেকে আসছে, আর বাকিরা ল্যান্ডারে থেকেই সেটা মেরামত করতে শুরু করে ফিরে যাওয়ার জন্য। আর মেন মহাকাশযান থেকে ক্যাপ্টেন এবং অন্যান্যরা বিভিন্ন রকম ভাবে তাদের গাইড করতে শুরু করে। তো ডালাস, কেন এবং ল্যাম্বার্ট ল্যান্ডার থেকে বাইরে বেরিয়ে বেশ কিছুটা এগোনোর পর একটি অদ্ভুত রকমের অজানা স্পেসশিপ দেখতে পায়। কিন্তু আমাদের কাছে তো এই স্পেসশিপ অজানা না, কারণ আগের দুটি মুভি থেকে আমরা অলরেডি জেনে গেছি এটি আসলে ইঞ্জিনিয়ারদের স্পেসশিপ। যাই হোক, তারা 3 জন এই মুহূর্তে খুব ভালো করেই বুঝতে পারে যে সিগন্যালটি তাদের মহাকাশযানের এআই সংগ্রহ করেছিল সেটা আসলে এই জাহাজ থেকেই গেছে। ফলে তারা যখন ওই মহাকাশযানের ভিতরে প্রবেশ করে পর্যবেক্ষণ করতে শুরু করে, তখনই তারা ওই মহাকাশযানের কন্ট্রোল রুমে বিশাল একটি জীবাশ্মযুক্ত এলিয়েনের মৃতদেহ দেখতে পায়, যার শরীরে একটি বড় ছিদ্র রয়েছে। এবার কেন এই এলিয়েনের শরীরে ছিদ্র রয়েছে আর কিভাবেই বা এই এলিয়েন মারা গেছে, সেটা এই মুভিতে না দেখানো হলেও আমি আমার আইডিয়া থেকে বলছি এই ইঞ্জিনিয়ারের শরীর থেকেই জন্ম নিয়েছে একটি জেনোমর্ফ, যেরকম দৃশ্য এর আগের মুভিগুলিতেই আমরা অলরেডি দেখে এসেছি। তো এখানেই যখন এই 3 জন আরো এদিক ওদিক ঘুরে দেখার চেষ্টা করে,
ঠিক ওই টাইমেই তাদের মূল মহাকাশযানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাদার তার সংগ্রহ করা সেই সংকেতটি আংশিকভাবে পাঠোদ্ধার করে, আর সেখান থেকেই সে বুঝতে পারে ওই সংকেতটি কোনো SOS না, আসলে ওই সংকেতটি ছিল একটি সতর্কবার্তা, মানে ওই গ্রহে কেউ যেন ভুল করেও কোনোদিন না যায়, কিন্তু অলরেডি তারা সেই ভুল করে ফেলেছে। যাই হোক, এদিকে সেই 3 জনের মধ্যে কেইন ওই ইঞ্জিনিয়ারদের মহাকাশযানের মধ্যেই থাকা একটি চেম্বারে প্রবেশ করে, যেখানে সে ডিমের মতো দেখতে প্রায় কয়েকশো অদ্ভুত ধরনের এক জিনিস দেখতে পায়। ফলে কৌতূহলবশত সে যখন একটিতে স্পর্শ করে, ঠিক তখনই তার মধ্যে থেকে একটি ফেস হাগার তার হেলমেট ভেদ করে তার মুখের সঙ্গে আটকে যায়। আর আপনারা তো আগের মুভিগুলি থেকেই জেনে আসছেন ফেস হাগারের কাজ কি, বা সে কারোর মুখে আক্রমণ করার পর কি করে থাকে। জেনারেলি এখানেও সেটাই হওয়ার কথা। তো বাকি দুজন যখন দেখতে পায় কেইন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে, তখনই তারা তাকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে আসে ল্যান্ডারে। কিন্তু রিপ্লি নামক একটি ক্রু মেম্বার তাদেরকে কোয়ারেন্টাইনের কথা উল্লেখ করে জাহাজে উঠতে দিতে অস্বীকার করে, কারণ বাইরের কোনো গ্রহ থেকে তাদের মাধ্যমে যে কোনো ভাইরাস তাদের মহাকাশযানে ছড়িয়ে পড়তে পারে, ফলস্বরূপ তারা সকলেই সেই ভাইরাসে এফেক্টেড হয়ে মারা যাবে। তাই রিপ্লি তাদেরকে মহাকাশযানে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। কিন্তু অ্যাশ নামক এক গ্রুপ মেম্বার রিপ্লির কথা অমান্য করেই তাদেরকে ভিতরে ঢুকিয়ে নেয়। এই অ্যাশ নামক ক্যারেক্টারটিকে দেখে রাখুন, কারণ এ কোনো সাধারণ ক্রু মেম্বার না, যেটা আপনারা এই মুভির লাস্টে গিয়ে বুঝতে পারবেন। ওকে, তো কেইনের হেলমেট কেটে তারা যখন তার মুখে আটকে থাকা ওই অদ্ভুত ধরনের প্রাণীটি দেখতে পায়, তখন তারা সকলেই অবাক হয়ে যায় এটা ভেবে যে এইভাবে একটি প্রাণী তার নাক মুখ পুরোপুরি বন্ধ করে দিলেও কেন কিভাবে এখনো জীবিত রয়েছে। কিন্তু প্রাণীটি সম্বন্ধে বেশি কিছু না জানায় তারা প্রথমেই ওই প্রাণীটিকে আঘাত করে সেটা তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। যদিও প্রথম আঘাতেই ওই প্রাণীটির কয়েক ফোঁটা রক্ত যখন তাদের মহাকাশযানে পতিত হয়, তখনই সেই রক্ত তাদের মহাকাশযান পুরোপুরি গলিয়ে দিতে শুরু করে। মানে ওই অদ্ভুত প্রাণীটির রক্ত মারাত্মকভাবে অ্যাসিডিক, যেটা যে কোনো ধাতুই গলিয়ে দিতে পারে। ফলে কেইন এবং তাদের মহাকাশযানের ক্ষতি হতে পারে ভেবে ওই প্রাণীটিকে তারা আর কিছুই করে না। কিন্তু পরবর্তীতেই তারা লক্ষ্য করে ওই প্রাণীটি কেইনের মুখ থেকে একা একাই কোথাও সরে গেছে। ফলে সকলেই এদিক ওদিক খুঁজতে শুরু করে প্রাণীটি ওই রুমের কোথায় রয়েছে। আর এক পর্যায়ে তারা ওই প্রাণীটিকে সম্পূর্ণ মৃত অবস্থাতেই আবিষ্কার করে। আর কেইনও কিছুক্ষণের মধ্যে অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে, এমনকি সে পুরোপুরি সুস্থ অনুভব করে। কিন্তু আমরা তো সকলেই জানি ফেস হাগার একবার কারোর মুখে আক্রমণ করলে সে তার ডিম ওই মানুষের শরীরের মধ্যেই নিক্ষেপ করে, আর পরবর্তীতে তার শরীর থেকেই জন্ম নেয় জেনোমর্ফ। তো কেইন বর্তমানে সুস্থ অনুভব করলেও কিছুক্ষণের মধ্যেই খাবার টেবিলে খাবার খাওয়ার টাইমে হঠাৎ করেই তার বুক চিরে বেরিয়ে আসে একটি জেনোমর্ফ। এইবার বাকিরা কোনো কিছু বুঝে ওঠার আগেই জেনোমর্ফটি তাদের মহাকাশযানের মধ্যেই কোথাও লুকিয়ে পড়ে। আগের পর্বগুলিতে আমি উল্লেখ করেছি কিনা আমার ঠিক মনে নেই, তাই এখানে জানিয়ে দিচ্ছি এই জেনোমর্ফ প্রজাতির এলিয়েনগুলি কিন্তু খুবই স্মার্ট, আর জন্মের পর থেকে এরা খুবই দ্রুত গতিতে বড় হয়। কিন্তু সেটা তো বাকিদের জানা নেই, তাই সমস্ত ক্রু মেম্বাররা মিলে শান্তভাবে কেনের দেহ মহাকাশে ভাসিয়ে দিয়ে আধুনিক ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ওই অদ্ভুত প্রাণীটিকে তাদের মহাকাশযান থেকে খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু যখনই ওই জেনোমর্ফ তাদের একটি মেম্বারকে হত্যা করে, তখনই বাকিরা সতর্ক হয়ে যায় ওই এলিয়েনকে যে কোনো উপায়েই হোক হত্যা করতে হবে। ফলে পরবর্তীতেই ফ্লেম থ্রোয়ার ব্যবহার করে ওই এলিয়েনকে হত্যা করার চেষ্টা করলে পূর্ণবয়স্ক একটি জেনোমর্ফ এয়ার পাইপের মাধ্যমে ডালাসকেই হত্যা করে, যার পর ল্যাম্বার্ট মরিয়া হয়ে বাকিদেরকে পরামর্শ দেয় তাদেরকে এই মুহূর্তেই এই মহাকাশযান ছেড়ে একটি শাটেলের মাধ্যমে পালিয়ে যাওয়া উচিত, না হলে ওই এলিয়েনের হাতে তারা কেউই বাঁচবে না। কিন্তু প্রবলেম হলো একটি শাটেলের মধ্যে তারা 4 জন কোনো উপায়েই যাত্রা করতে পারবে না, তাই বাধ্য হয়েই তারা সিদ্ধান্ত নেয় ওই এলিয়েনকেই তাদের যে কোনো উপায়ে হত্যা করতে হবে। তো এর পরবর্তীতে মহাকাশযানের বর্তমান ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রিপ্লি যখন মহাকাশযানের এআই এর সঙ্গে যোগাযোগ করে ওই এলিয়েনকে হত্যা করার কিছু কৌশল জানার চেষ্টা করে, তখনই সে তাদের কোম্পানির একটি গোপন নির্দেশিকা সম্বন্ধে জানতে পারে, যে নির্দেশিকা অনুযায়ী মহাকাশে যদি কোনো এলিয়েনের তারা দেখা পায়, তাহলে ওই এলিয়েনকে সঙ্গে নিয়েই তাদের পৃথিবীতে ফিরতে হবে। আর এই নির্দেশিকা একমাত্র জানে অ্যাশ, যে কারণে কেন অসুস্থ হওয়ার পর তার থেকে সকলের কাছে ভাইরাস সংক্রমণ হতে পারে এটা জেনেও সে ইচ্ছাকৃতভাবে তাদের মহাকাশযানের দরজা ওপেন করে তাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছিল।
কারণ অ্যাশ চাইছিল ভিনগ্রহী কোনো এলিয়েন কেনের মাধ্যমে তাদের মহাকাশযানে প্রবেশ করুক, যেটা নিয়েই সে পৃথিবীতে ফিরবে। তো এটা যখন রিপ্লি জেনে যায়, অ্যাশ তখন তাকে সঙ্গে সঙ্গেই হত্যা করার চেষ্টা করে। কিন্তু ওই মুহূর্তেই বাকি সদস্যরা ওই স্থানে উপস্থিত হয়ে অ্যাশকে আটকানোর চেষ্টা করলে এই হাতাহাতিতেই অ্যাশের মাথায় আঘাত লেগে তার মাথা পুরোপুরি খুলে যায়, যেটার মাধ্যমেই তারা সকলে বুঝতে পারে অ্যাশ আসলে একটি রোবট, মানে ঠিক ডেভিড এবং ওয়াল্টারের মতো। তো এই মতো অবস্থায় বাকিরা যখন সকলেই বুঝতে পারে তাদের এই মেম্বার আসলে একজন অ্যান্ড্রয়েড, তখনই তারা অ্যাশের মাথা পুনরায় সক্রিয় করে এই বিষয়ে তার থেকে কিছু জানার চেষ্টা করে। কিন্তু অ্যাশ তাদেরকে জানিয়ে দেয় ওই এলিয়েনকে তোমরা কিছুতেই মারতে পারবে না, কারণ ওই এলিয়েন তোমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। আর তার উপর কোম্পানির অর্ডার ছিল ওই রকম কোনো যদি এলিয়েনের তারা খোঁজ পায় তাহলে কোনো কিছুর পরোয়া না করেই সেই এলিয়েন নিয়েই যেন সে পৃথিবীতে ফিরে আসে। অন্যান্য ক্রু মেম্বাররা বাঁচলো কি মরলো তাতে তাদের কিচ্ছু যায় আসে না। যেটা শুনে পার্কার সঙ্গে সঙ্গেই তাকে জ্বালিয়ে দেয়, যার পর রিপ্লি বাকিদেরকে জানায় এখন তারা তিনজন একটি শাটলের মাধ্যমেই পালিয়ে যেতে পারবে। তাই তারা দ্বিতীয় আর কোনো অপশন না ভেবে এই মহাকাশযানকেই ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে মহাকাশযানের সাথে সাথে ওই এলিয়েনও ধ্বংস হয়ে যায়। কিন্তু শাটলে থাকার টাইমে এয়ার সাপোর্টের জন্য তাদের কুলেন্ট দরকার, যে কারণেই পার্কার এবং ল্যাম্বার্ট মহাকাশযানের গ্রাউন্ড ফ্লোরে যায় কুলেন্ট সংগ্রহ করার জন্য। আর সেই টাইমের মধ্যেই রিপ্লি ওই মহাকাশযানের সিস্টেম থেকে নিজেই ধ্বংস হওয়ার প্রক্রিয়া চালু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় জেনোমর্ফটি পার্কার এবং ল্যাম্বার্ট দুজনকেই হত্যা করে। এইবার একদমই একা হয়ে যাওয়া রিপ্লি যখন কোনো ক্রমে শাটেল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, ওই এলিয়েন তখন তার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে নিরুপায় হয়ে রিপ্লি ওই মহাকাশযানের স্বধ্বংস ব্যর্থ করার চেষ্টা করে, কিন্তু সিস্টেম তখন আর কোনো মতেই তার সেই কমান্ড গ্রহণ করে না, মানে সঠিক টাইম পর এই মহাকাশযান ধ্বংস হবেই। ফলে অন্য কোনো অপশন আর না দেখে কোনো ক্রমে সে উপস্থিত হয় ওই শাটেলে, যার পর কোনো রকম ভাবে ওই শাটেল তার মহাকাশযান থেকে আলাদা করে নিলে ক্ষণিকের মধ্যেই সেই মহাকাশযান ধ্বংস হয়ে যায়। এবার এত বড় একটি বিপদ কাটিয়ে রিপ্লি যখন শান্ত হয়ে নিজেকে শীত ঘুমে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই সে আবিষ্কার করে ওই এলিয়েন তারই শাটেলে রয়েছে, মানে সেও নিজেকে বাঁচাতে সেই মহাকাশযান থেকে শাটেলের মধ্যে প্রবেশ করেছে। তো এটা বুঝতে পারার পর রিপ্লি একদমই শান্তভাবে একটি স্পেস স্যুট পরে, আর তারপর নিজেকে একটি শক্ত স্থানে বেঁধে ওই শাটেলের একটি গেট ওপেন করে দেয়, যাতে হাওয়ার প্রেসারে ওই এলিয়েনটি বাইরে চলে যায়। কিন্তু সমস্ত কিছু তার প্ল্যান মতো হলেও লাস্ট পর্যন্ত সেই এলিয়েন তার শাটেলের একটি ইঞ্জিনের সঙ্গে আটকে ঝুলতে থাকে, যেটা দেখে রিপ্লি সঙ্গে সঙ্গেই সেই ইঞ্জিনে ফায়ার করে এলিয়েনটিকে জ্বালিয়ে দেয় এবং তাকে মহাকাশেই ফেলে দেয়। যার পর রিপ্লি একদমই শান্তভাবে তাদের এই ঘটনার পূর্ণ একটি লগ রেকর্ড করে, আর তারপর পৃথিবীতে ফেরার আশায় নিজে থেকেই শীত ঘুমে চলে যায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এর পরবর্তী পর্ব এলিয়েন্স মুক্তি পায় 1986 সালে, যার ভিজুয়ালও এই মুভির মতো। তাই আপনাদের কাছে আগে থেকেই জানতে চাইছি এর পরবর্তী পর্ব আপনারা দেখতে চান কিনা, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।